এক বন্ধু অযোধ্যায় যায় পরিবারসহ ঘুরতে। সেখানে গিয়ে সে কিছু ছবিও তোলে। তবে সেই ছবির মধ্যে এমন কিছু একটা থাকে যেখান থেকে একটি খুনের রহস্যের সমাধান হয়। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম অযোধ্যার অবশেষে। গল্পটি লিখেছে সুকান্ত দাস। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে তনুশ্রী সাহা। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ব্যোমকেশ টেবিলের উপর রাখা ছবিটা হাতে নিয়ে বলল, বেশ সুন্দর। এখন এই সমস্ত অ্যানালগ ক্যামেরা এসে যাওয়ায় খুব সহজ হয়েছে, তাই না? ছবি তোলার সঙ্গে সঙ্গেই তার প্রিন্ট বেরিয়ে আসবে। এখন আর নেগেটিভ নিয়ে দোকানে গিয়ে কোনো ঝামেলা নেই। উল্টো দিকের চেয়ারে যে ভদ্রলোক বসেছিলেন তার নাম নিবারণ চক্রবর্তী। ভদ্রলোক আজ সকালে বাড়িতে এসেছেন। কথায় কথায় জানতে পেরেছি তিনি ব্যোমকেশের একরকম বন্ধু। আসলে ব্যোমকেশ শহরে আসার আগে এই ভদ্রলোকের সাথে তার যৎসামান্য পরিচয় ছিল। ভদ্রলোক ভীষণ অমায়িক আর মন খোলা, তা বুঝতেই পারছি। কথা বলতে বলতে সবসময় তার মুখে একটা হাসি লেগেই রয়েছে। একটা ফটো আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, দেখুন অজিতবাবু, এই ফটোটা দেখুন, একবার দেখুন। গাছের সামনে দাঁড়িয়ে এভাবে যে ফটো তোলা, এটা কেমন বলুন তো? আমি ফটোটা হাতে নিয়ে দেখলাম ভদ্রলোক এবং তার স্ত্রী একটা গাছের তলায় দাঁড়িয়ে ফটোটা তুলেছেন। ভদ্রলোকের স্ত্রী গাছের ডালে একটা হাত রেখেছেন, আর তাই নিয়েই ভদ্রলোক বেশ উচ্ছ্বাসিত। ব্যোমকেশ বলল, কিন্তু এমন ক্যামেরা তো এদিকে খুব একটা চালু হয়নি। তো তুমি এমন ক্যামেরা কোথায় পেলে? আরে ভাই, আমি কোথায় পাবো? ওসব বিদেশি ক্যামেরা, তাছাড়া তার দামও বিস্তর। আমার কি সাধ্য আছে এখন আমি ক্যামেরা কিনতে পারি? ভদ্রলোক কী কারণে ঘুরতে এসেছিলেন, তার ওই ক্যামেরায় এই ছবিগুলো তুলে দিয়েছিলেন। আসলে সেখানে আমরা ছিলাম, বলতে গেলে একসাথেই থাকা, তাই সেই সূত্রেই ভদ্রলোকের সঙ্গে আলাপ। তার নাম যতদূর মনে পড়ে, রবার্ট হডসং। ভদ্রলোক আমেরিকা না ইংল্যান্ড কোথায় যেন বললেন, সেখানেই থাকেন। তবে সম্প্রতি তিনি ভারতবর্ষে এসেছেন। তবেও প্রায় 2 বছর হয়ে গেল। আসলে তিনি পাখির ওপর বেশ কিছু রিসার্চ করছেন। বুঝতেই পারছো ব্যোমকেশ, এমন একজন মানুষের সাক্ষাৎ পেয়ে বেশ ভালোই লাগছিল। তাই তার ক্যামেরাতেই একটু আধটু ফটো তুলতে আগ্রহী ছিলাম বই কি। ব্যোমকেশ ছবিগুলো বেশ ভালো করে দেখছিল। ভদ্রলোক এবং তার স্ত্রীর ছবি ছাড়াও আরও বেশ কয়েকজনের ছবি রয়েছে, আর তার মধ্যে রয়েছে আরও একজন স্ত্রীলোক। ছবি দেখতে দেখতে আমরা টেবিলের ওপর ঝুঁকে পড়েছিলাম। ভদ্রলোক আবার বললেন, তোমায় তো বলেছি ব্যোমকেশ, তুমি একটা কাজ করো, এই সময় সুযোগ করে একবার গিন্নিকে নিয়ে অযোধ্যা পাহাড়টা ঘুরে আসো। জায়গাটা ভীষণ সুন্দর, ওখানে প্রকৃতির দৃশ্য ভারী সুন্দর আর মনোরম। আর আমরা যেখানে ছিলাম তার আশেপাশে জঙ্গল, জঙ্গলের মধ্যে নোংরা ছিল। তাঁবু খাটিয়ে আমরা 3 দিন ছিলাম সেখানে। বুঝতেই পারছো, সে এক অভাবনীয় ব্যাপার। মধুর মতো কথা শুনেই বুঝতে পারছিলাম তিনি ছোট ছোট ব্যাপারে বেশ আনন্দ অনুভব করেন। এখানে আসার পর থেকেই ভদ্রলোকের মুখের হাসিটা একেবারেই মুছে যায়নি, কখনো বাড়ছে কখনো কমছে। ফটো দেখার সময় তার উত্তেজিত ভাবটা যেন আরও বেড়ে যাচ্ছে। ঠিক বৌঠান সেই মুহূর্তে চায়ের কাপ নিয়ে ঘরে এসে ঢুকতে ভদ্রলোক বললেন, আমরা তো ঘুরে এলাম, তোমরা বেরিয়ে পড়ো একবার সময় করে। আরে ব্যোমকেশের হাতে তো এখন কোনো কেস নেই, বউকে নিয়ে যাও এখন। নিবারণ, বাকি ছবিগুলো দেখো। স্পষ্টই বুঝতে পারলাম বৌঠানের কথাটাকে এড়িয়ে যাওয়ার জন্যই ব্যোমকেশ এমনটা বলল। সত্যি বলতে ব্যোমকেশেরও দোষ আছে। এখন তো প্রায় মাসখানেক হয়েই গেল তার হাতে কোনো কেস নেই। এর মধ্যে অন্তত বৌঠানকে তার বাপের বাড়ি থেকে ঘুরিয়ে আনলে কী বা এমন হতো? আমি তো আমার বইয়ের দোকান নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি, আর এদিক ওদিক কোথাও যাওয়ার সময়ও নেই আমার। এ সময়টা যদি ঘুরে আসে তাহলে কী বা হয়? ব্যোমকেশ কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে টেবিলের ওপর রাখার ছবিগুলো সরিয়ে দেখতে লাগলো। ছবিগুলোর দিকে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ করে ব্যোমকেশের মুখের একটা যেন পরিবর্তন দেখা গেল। একটা ছবির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে সে হঠাৎ বলল, অজিত, দেখো তো 10টা ছবির মধ্যে আরও একটা এমন ছবি আছে নাকি, যাতে 3টে তাঁবু পাশাপাশি দেখা যায়। হঠাৎ করে ব্যোমকেশের গলার স্বর আর এমন একটা কথা শুনে আমি কেমন যেন অবাক হয়ে গেলাম। দেখলাম ব্যোমকেশ এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সামনের দিকে।
ব্যোমকেশের এমন হাবভাবে নিবারণবাবুও বোধহয় একটু অবাক হয়ে গিয়েছিলেন। তিনি টেবিলের উপর ঝুঁকে পড়ে তাড়াতাড়ি অন্য ছবিগুলো এগিয়ে দিলেন ব্যোমকেশের দিকে। তারপর বললেন, এই ব্যাপারটা কি হলো বলো তো ব্যোমকেশ, হঠাৎ কি হলো? ব্যোমকেশ কিন্তু তখনও সাড়া দিচ্ছে না। একভাবে সে তাকিয়ে দেখছে সামনের পাশাপাশি রাখা দুটো ছবির দিকে, আর তারপরে সোজা নিবারণবাবুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা নিবারণ, তুমি বলেছিলে না ওই পাহাড়ে, মানে তোমাদের ওই যে 3 দিনের ক্যাম্প হয়েছিল, সেখানে কি একটা গন্ডগোল হয়েছিল? নিবারণবাবুই বলল, তাদের ওই ক্যাম্পের ভেতর থেকে একজন রাতারাতি গায়েব হয়ে গিয়েছিল, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথাতে আমি যেন চমকে উঠলাম এবং কিছুক্ষণ পরে জানতে চাইলাম গোটা ব্যাপারটার বিষয়ে। নিবারণবাবু বলতে লাগলেন, আর কি বলি অজিত বাবু, আমরা 3 দিনে ক্যাম্পে আমরা ওখানে ছিলাম। শেষে যেদিন চলে আসব সেদিন গোছগাছ চলছে, তাঁবু তোলা হচ্ছে। এমন সময় হিসাব করে দেখা গেল একজন নিরুদ্দেশ। আমাদের মধ্যে হিসেবে আমরা ছিলাম মোট 7 জন। পাশাপাশি 3টে তাঁবু দেখছেন, এই 3টে তাঁবুতেই আমরা ছিলাম। তাছাড়া দুপাশে আরও 2টো তাঁবু রয়েছে, তাতে বাকিরা ছিল। মোট 5টা তাঁবু, তাতে আমাদের তাঁবু ছিল 3টে। আর বিদেশি ভদ্রলোক হটসন এসেছিলেন, তারও তাঁবু ছিল, তবে আমাদের থেকে তার তাঁবুটা বেশ খানিকটা দূরে। সন্ধ্যাবেলা হঠাৎ করেই দেখি সেখানে একজন নেই। আসলে আমাদের ক্যাম্পে নির্দিষ্ট কোনো দল কিংবা গোষ্ঠী ছিল না। আমরা 4 জন গিয়েছিলাম পরিবার সহ সেখানে বেড়াতে। সেখানে 3 জনের সঙ্গে দেখা, তারপর সেখানকার লোকেদের কাছ থেকে ক্যাম্প এবং জঙ্গলে থাকার ব্যবস্থা, সমস্তটা আমরা নিজেরাই করেছিলাম। কিন্তু ফিরে আসার সময় এমন একটা অবস্থা হয়, আমরা প্রায় দুপুর পর্যন্ত সেখানেই থাকতে বাধ্য হয়েছিলাম। চারিদিকে খোঁজাখুঁজিও করি, কিন্তু শেষ পর্যন্ত কিচ্ছু মেলে না। বাধ্য হয়ে আমাদের চলে আসতে হয়েছিল। বুঝতেই পারছেন, অযোধ্যা আসলে জায়গাটা একদম জঙ্গলের ভেতরের দিকে। বন্য জন্তু যদি রাতের বেলা আক্রমণ করে থাকে, তেমনটা তো হতেই পারে। আমরা বেরিয়ে আসার সময় সেখানকার রক্ষী বাহিনীকে কথাটা জানিয়ে এসেছিলাম, তার বেশি তো আমাদের কিছু করার ছিল না। আচ্ছা, যে নিরুদ্দেশ হয়েছিল সে কি তোমাদের সঙ্গে গিয়েছিল না আলাদা? কলকাতা থেকে আমরা 4 জন গিয়েছিলাম। সওদাগরি অফিসে কাজ করে এক ভদ্রলোক, তিনি তার গিন্নিকে নিয়ে গিয়েছিলেন। আর আমি আমার গিন্নি সেখানে গিয়ে পাহাড়ের কাছেই দেখা হয়েছিল 3 জনের সাথে। 3 জন যুবক জঙ্গলে ঘুরতে এসেছিল, কোনো একটা কারণে হবে হয়তো, কিন্তু কি কারণে তা আমরা জানতে পারিনি। আমাদের সঙ্গে পরিচয় হওয়ার পর একসাথেই সবাই থাকলাম। আসলে জঙ্গলের মতো একটা জায়গা, বুঝতেই পারছেন, সবাই মিলে একসাথে থাকলে সবারই সুবিধা। এমনকি কথা বলা, তাছাড়া রাতের বেলা বাইরে আগুন জ্বালিয়ে তার সামনে বসে সময় কাটানো, সমস্তটাই আমরা করতাম। তোমার কি মনে হয় এই যে নিরুদ্দেশ হয়ে যাওয়ার ব্যাপারটা, এটা আসলে কি? হঠাৎ করে একজন নিরুদ্দেশ হয়ে গেল কি করে? ওদিকে বাঘের ভয়টয় নেই, কিন্তু জঙ্গলে এমন অনেক হিংস্র জন্তু আছে যা রাতের বেলা বেরোতে পারে। আর সেভাবেই কোনো হিংস্র জন্তুতে হয়তো টেনে নিয়ে গেছে ঘুমের ঘোরে। আবার এমনটাও হতে পারে যে হয়তো কোনো কারণে সে রাতের বেলা বাইরে গিয়েছিল, আর তখনই তার কোনো বিপদ হয়েছে। কিন্তু আপনারা তো বললেন আপনারা আশেপাশে খুঁজে দেখেছেন, তার মৃতদেহ পাওয়া যায়নি। তাহলে তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। এই গোটা ব্যাপারটা কোনো জন্তুর কাজ বলে আমার মনে হলেও আমার কেন জানি না মনে হচ্ছে এর পেছনে একটা খুনের রহস্য আছে। সত্যি ব্যোমকেশ, গোয়েন্দাগিরি করে করে তুমি সবকিছুর মধ্যেই রহস্য খুঁজে পাও। তাই সামান্য একটা হিংস্র জন্তুর কাজের পিছনে তুমি খুন খুঁজে পাচ্ছ? আচ্ছা বলো তো, তোমার হঠাৎ এই কথাটা কেন মনে হলো? ব্যোমকেশ বেশ কিছুক্ষণ টেবিলের উপর ছড়িয়ে রাখা 10টা ছবি বেশ ভালো করে দেখল। তারপর বলল, তুমি যদি একটু ভালো করে একটা ব্যাপার লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এই যে প্রথম ছবিতে তোমাদের পেছনে 3টে তাঁবু, আর দ্বিতীয় ছবিতে তোমাদের পেছনে 3টে তাঁবু, এই 3টে তাঁবুকে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে কিছু পার্থক্য বুঝতে পারছো? ব্যোমকেশের কথায় আমিও ছবি দুটোর দিকে এগিয়ে গেলাম। প্রথম ছবিতে 3টে তাঁবুর সামনে এই ভদ্রলোক আর আরেকটি স্ত্রীলোক, অর্থাৎ তার গিন্নি দাঁড়িয়ে রয়েছে। আর আরেকটা ছবিতে এদের দুজনের সঙ্গে রয়েছে আরও একটি পরিবার, অর্থাৎ ভদ্রলোকের সেই বন্ধু আর তার গিন্নি দাঁড়িয়ে রয়েছে। তাদের পেছনে 3টে তাঁবু রয়েছে। এদিকে তাকেও আমি প্রথমে কিছুই বুঝতে পারলাম না। নিবারণবাবু ভালো করে ছবিটার দিকে তাকিয়ে কিছু একটা খুঁটিয়ে লক্ষ্য করছিলেন।
ব্যোমকেশ টেবিলের ওপর দুটো হাত রেখে অন্য ছবিগুলো তাকিয়ে দেখছিল। হঠাৎ করে নিবারণবাবু বললেন, প্রথম ছবিটার 3টের তাঁবুর মধ্যে দূরত্ব খুব কম, কিন্তু দ্বিতীয় ছবিতে 3টে তাঁবুর দূরত্ব খুব বেশি বলে মনে হচ্ছে। বিশেষ করে এই দ্বিতীয় তাঁবু, অর্থাৎ আমাদের তাঁবু, অর্থাৎ আমাদের বন্ধুদের তাঁবু থেকে তৃতীয় তাঁবুটা যেন একটু বেশি দূরে সরে গেছে, অথচ ছবিটা তোলা হয়েছে কিন্তু একইভাবে। এবার একটা কথা বলো তো নিবারণ, এই তৃতীয় তাঁবুতেই কি সেই লোকটা ছিল যে নিরুদ্দেশ হয়ে গেছে? নিবারণবাবুর চোখ দুটো কেমন যেন বিস্ফারিত হলো। সে যেন কিছু বলতে গিয়েও বলতে পারল না। তারপর বোধহয় কথা বলতে বলতে বলল, হ্যাঁ হ্যাঁ ব্যোমকেশ, এই লোকটাই ছিল যে নিরুদ্দেশ হয়েছে। তারপর আবার আরো 2টো তাঁবু রয়েছে, সেই তাঁবুগুলোতে বাকিরা ছিল, আর যে ভদ্রলোকের কথা আমি বললাম তার তাঁবু সম্পূর্ণ উল্টো দিকে বেশ খানিকটা দূরে। যে 3টে লোকের কথা তুমি বলছো তারা কি একসাথে এসেছিল না আলাদা আলাদা? একসাথে ছিল, কিন্তু দেখে মনে হয়েছিল তারা আলাদা আলাদা। আসলে এখানে একসঙ্গে হয়েছিল তারা, তবে তারা শুধু শুধু কেন যে আলাদা বসে থাকতো, একসঙ্গে থাকতে চাইলে তো একটা তাঁবুতে হয়ে যেত। ব্যোমকেশ যেন এতক্ষণ ধরে কি একটা ভাবছিল। এবার বলল, আচ্ছা, গোটা দলের মধ্যে কারো যোগাযোগ মাধ্যম আছে তোমার কাছে? মানে ধরো এমন যার সাথে এখন চাইলে যোগাযোগ করা যাবে। গোটা কেসের মধ্যে কিছু একটা তো রয়েছে। নিবারণবাবু যেন অবাক হয়ে গিয়েছিল। একটু চিন্তা করেই বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। বিদেশি যে লোকটা ছিল সে আমাকে একটা ঠিকানা দিয়েছিল, বলেছিল এখান থেকে সে দার্জিলিং এর কাছে যাবে, সেখানকারই একটা ঠিকানা। প্রয়োজন হলে তাতে কল করতে পারি কিংবা চিঠি লিখতে পারি। সেখানে কোনো একটা স্কুলে কিংবা একাডেমিক ওই ধরনের কিছুতে সে বসবাসের জন্য থাকবে। সেখানে সে রিসার্চের কাজ করবে এবং তার উপরই একটা থিসিস লিখবে। যোগাযোগ করতে হবে। তুমি তার যোগাযোগ নাম্বারটা নিয়ে আসো। আর তোমার ওই যে বন্ধুটি রয়েছে, তার কি যেন নাম, তার সাথে একবার কথা বলতে হবে। আমার মনে হচ্ছে এটা কোনো নিরুদ্দেশের ব্যাপার নয়। যে লোকটি নিরুদ্দেশ হয়েছে বলে তোমরা মনে করছো, সে আসলে খুন হয়েছে। আর আশেপাশের মৃতদেহ না পাওয়াটাই তার ইঙ্গিত দেয় গোটা ব্যাপারটার মধ্যে কিছু একটা রহস্য আছে। এ কথা আমি অকারণে বলছি না, কারণ এর মধ্যে আরও একটা ব্যাপার রয়েছে। আর এই দিকের ছবির দিকেও ভালো করে তাকিয়ে দেখো। ব্যোমকেশের কথা শুনে ছবিটার দিকে তাকাতে আমি দুজনেই কেমন যেন অবাক হয়ে গেলাম। নিবারণবাবু বললেন, সর্বনাশ কি তাহলে? ব্যোমকেশের মুখে একটা হাসি দেখা গেল। আমি বুঝতে পারলাম ছবি দেখেই সে এই রহস্যটা খুঁজে বার করতে পেরেছে। কিন্তু এই রহস্যের সমাধান কিছু কি আদৌ বের করতে পারবে ব্যোমকেশ? সামান্য একটা অ্যানালগ ক্যামেরায় তোলা ছবি থেকে সে বলেছে এমন একটা ব্যাপার সে খুঁজে বার করতে পারবে। সত্যি প্রথমে আমি কিছুই বুঝতে পারিনি। পরদিন সকালে ব্যোমকেশের ঘরে যখন গেলাম, ব্যোমকেশের মুখটা চিন্তিত বলেই মনে হলো। দেখতে পেলাম সে টেবিলের উপর একটা চিঠি লিখে চলেছে। বললাম, কি ব্যাপার বলো তো ব্যোমকেশ, মনে হচ্ছে চিঠি লিখছো? হ্যাঁ, ওই যে নিবারণ যে রবার্ট হডসনের কথা বলল, তাকে তো টেলিফোনে পাওয়া গেল না। তার ঠিকানায় একটা চিঠি লিখে দেখি উত্তর আসে নাকি। আমার মনে হচ্ছে ওই অযোধ্যা পাহাড়ের জঙ্গলে যেখানে ওরা ক্যাম্পিং করতে গিয়েছিল, সেখানে দুর্ঘটনাটা নেহাতি কাকতালীয় নয়। সামান্য একটা ছবি দেখে এটা তুমি কি করে ধারণা করছো? শুধু দুটো তাঁবুর মধ্যে দূরত্বটা দেখে, নাকি অন্য কোনো কারণ রয়েছে? আরও কারণ আছে অজিত। এই যে রবার্ট হডসন, এই লোকটা যে কিছু একটা মিথ্যে কথা বলছে সেটা তো বোঝাই যাচ্ছে ছবিটা দেখে। তাছাড়া এই বাকি 3 জনের যে দলটা ছিল, যার মধ্যে একজন নিরুদ্দেশ, তাদের দলটাও নেহাত সহজ বলে মনে হচ্ছে না। যদিও মাস 2 হয়ে গেছে, তবুও গোটা ব্যাপারটা সবার মনে থাকার কথা। আমার মনে হয় একটু চেষ্টা করলে আমরা ওই লোকটার নিরুদ্দেশের ব্যাপারটা খুঁজে বার করতে পারবো। আমার মনে হচ্ছে আমরা মৃতদেহটাও খুঁজে বার করতে পারবো। বেশ অবাক হয়ে গেলাম ব্যোমকেশের কথায়। মৃতদেহ? তুমি বোধহয় ভালো করে শোনোনি যে নিবারণবাবু কি বলেছেন। ওখানে জঙ্গলের রক্ষী নিয়ে তিনি আশেপাশের জায়গাটা বেশ ভালো করে খুঁজে দেখেছিলেন, এমনকি বাকিরাও খুঁজে দেখেছিল। ব্যোমকেশ হাসল। তার মুখে সামান্য একটা হাসির চিহ্ন দেখা গেল। অজিত, যদি মৃতদেহটা এমন কোথাও লোকানো থাকে যাতে সবার চোখের সামনে রইল অথচ কেউ খুঁজে পেল না,
তাহলে নিশ্চয়ই এত সহজ নয় মৃতদেহ খোঁজা। ব্যোমকেশ, তোমার অনুমান এবং তোমার তদন্তের ক্ষমতাকে আমি যথেষ্ট সম্মান করি। তোমার মতো করে ভাববার চেষ্টা করি, কিন্তু সামান্য ছবি দেখে তুমি এত কিছু আন্দাজ করে নিচ্ছ, এটা কিন্তু আমার একটু বেশি বাড়াবাড়ি বলেই মনে হচ্ছে। এর পেছনে সঠিক কোনো কারণ আছে কি? বেশ কয়েকটা কারণ আছে অজিত, তবে এখন সেসব বললে তুমি বুঝতে পারবে না। প্রথমে আমায় নিবারণের সেই বন্ধু ভদ্রলোকের সঙ্গে কথা বলতে হবে, যারা নিবারণের সঙ্গে ওখানে গিয়েছিল। বাকি দুজনের খবর বার করাটা কঠিন হতে পারে। এর জন্য সেখানে রক্ষী বাহিনী এবং পুলিশের সাহায্য নিতে হবে। তাছাড়া রবার্ট হডসনের সঙ্গে একবার কথা বলাটা দরকার। ব্যাপারটাতে একটু সময় লাগলেও আমার মনে হয় কিছু একটা বেরিয়ে আসবে। ব্যোমকেশের মুখের দিকে তাকিয়ে কিন্তু অবাক হলাম। সে যেন নিশ্চিত এই সব কিছুর পেছনে নিশ্চয়ই কোনো একটা বড় রহস্য রয়েছে। তাই আমি আর কিছু বললাম না। 2 দিন পরে আবারও একদিন নিবারণবাবু এসে হাজির হলো। ব্যোমকেশের ঘরেই আমরা বসলাম। আজ নিবারণবাবুর সঙ্গে এসেছে আরও একজন ভদ্রলোক। এখানে নিবারণবাবু আর সেই ভদ্রলোকের একটু বর্ণনা দেওয়া দরকার। নিবারণবাবুর মাথায় সামান্য পাক ধরতে শুরু করেছে। মাথার চুল বেশ কালো কুচকুচে, চোখে চশমা, নাকের নিচে ছোট্ট গোঁফ, আর মুখে দাঁড়িয়ে চিহ্নমাত্রও নেই। সাদা পাঞ্জাবি আর ধুতি পরেন ভদ্রলোক বেশিরভাগ সময়, তবে ছবিতে তিনি বেশ ভালোভাবেই ক্যাম্পিংয়ের পোশাক পরেছেন। যে ভদ্রলোক তার সঙ্গে এসেছিল তিনি ধুতি পাঞ্জাবি পরে না, তবুও তাকে বাঙালি বলেই মনে হলো। তার পরনে প্যান্ট শার্ট, মাথার চুল লম্বা আর চোখের দৃষ্টি উজ্জ্বল। মুখের দাড়িগোঁফ খানিকটা বড় হয়েছে। যথারীতি সবাই বসলাম। ভদ্রলোক বললেন, ব্যোমকেশবাবু, আপনার এই কথাটা শুনে আমি নিজেও কিন্তু বেশ চিন্তিত হয়ে পড়েছি। আসলে আপনি যদি নিবারণকে জিজ্ঞাসা করেন তাহলে জানতে পারবেন। ওখান থেকে ফিরে আসার সময় আমি কিন্তু ওকে বলেছিলাম যে ব্যাপারটায় কোনো না কোনো একটা রহস্য রয়েছে। কিন্তু একেতেই অচেনা এলাকা, তার উপর একটা মানুষ নিরুদ্দেশ হয়ে গিয়েছে। শুধু শুধু কি আর পুলিশের ঝামেলায় পড়তে চাই বলুন? ব্যোমকেশের সামনেই চায়ের ট্রে এলো। এরপর ইশারায় বাকিদের সে চা নিতে বলল। সেটা আমি আগেই বুঝতে পেরেছি। আর তাছাড়া নিবারণকে তো আমি আগে থেকেই চিনি। এই সমস্ত ব্যাপারে ও একটু পিছিয়েই থাকে। কিন্তু আপনার সত্যিই এমনটা মনে হয়েছিল? যেদিন রাতে ঘটনাটা ঘটে সেদিন রাতে বাইরে কেউ হাঁটাচলা করছে এরকম শব্দ আমি পেয়েছি। এমনকি জিনিসপত্র টানাটানি করার মতো শব্দ শুনতে পেয়েছিলাম। জিনিসপত্র টানাটানি করার শব্দ? কিন্তু তাঁবুতে তো খুব বেশি জিনিসপত্র থাকে বলে আমি জানি না। জিনিসপত্র বলতে ব্যাগপত্র, খাওয়ার জল, টুকিটাকি যা থাকে সেই সমস্ত যদি কেউ তাঁবু থেকে বাইরে বার করে নিয়ে যায় তাহলে যেমনটা হয় আর কি, ঠিক তেমনটাই মনে হয়েছিল। তবে চারপাশে জঙ্গল, সেদিন রাতে বেশ হাওয়াও দিচ্ছিল, তাই ওই বিভিন্ন শব্দ হতে পারে ভেবে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে উঠেও বুঝতে পারিনি যে এমন একটা ব্যাপার ঘটে গিয়েছে। আমরা নিজেদের মধ্যে ছবি তুলছি, বাকি 3 জন আসেন। তাদের তাঁবুতে গিয়ে ডাকাডাকি করতে 2 জন এলো বটে, কিন্তু একজনের তাঁবু ফাঁকা, আর তারপরেই সে নিরুদ্দেশ। 1 মিনিট, আপনারা সবাই ঘুম থেকে উঠে বাইরে এসে ছবি তোলা শুরু করেছিলেন, তখন ওই যুবকদের দল ভেতরেই ছিল? দুজনেই একসাথেই বলল তাদের শরীর খারাপ হয়েছে, কাল রাতে ভালোভাবে ঘুমোতে পারিনি, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। তাছাড়া তাদের চোখ মুখ দেখেও কিন্তু তেমনটাই মনে হয়েছিল। আচ্ছা বিপিনবাবু, তাদের আপনি আবার দেখলে চিনতে পারবেন? আর তারা কোথা থেকে এসেছিল এসব কিছু জানেন? লোকগুলো বলেছিল যে তারা এসেছে দূর থেকে, কিন্তু আমার কেমন যেন সেটা বিশ্বাস হয়নি। আমার সেখানে আসার আগে তারা এই জঙ্গলের কাছাকাছি ঘুরছিল। ওদের কোনো কথাই ভালোভাবে বিশ্বাস না হলেও জঙ্গল ওরা খুব ভালোভাবে চিনতো এবং পাহাড়ে চড়ার অভিজ্ঞতা রয়েছে, তাই আমরা আর না করিনি। তাছাড়া আমরা বাইরে থেকে গিয়েছি, কিছুই ভালোভাবে জানি না, চিনি না। নেহাতেই ইংরেজ ভদ্রলোক কি যেন হাডসন, উনিই ছিলেন, তাই তো সব আর কি। আচ্ছা বিপিনবাবু, আপনার কি মনে হয় যে নিরুদ্দেশ হয়েছিল, তার নিরুদ্দেশ হওয়ার পেছনের কারণটা কি? ঠিক বলতে পারবো না, তবে একটা ধারণা আমার হয়েছিল, কোনোভাবে ওই 3 জনের দলের মধ্যে একটা শত্রুতা তৈরি হয়েছিল। 2-1বার যেন অল্প স্বল্প নিজেদের মধ্যে একটা ঝগড়া বিবাদের কথাও শুনতে পেয়েছিলাম। তবে বুঝতেই পারছেন, গিন্নিকে নিয়ে বাইরে গিয়েছি, জঙ্গলের এলাকা, কোনো বিপদে কি কেউ আর পড়তে চায়?
তবে এই হডসন সাহেব কিন্তু আমাকে বারবার সাবধান করেছিলেন, বলেছিলেন যে জায়গাটা খুব একটা ভালো নয়, আর তাছাড়া ওই 3টে লোকও খুব একটা সুবিধের নয়। তার মানে কি ওই হুডসনই সন্দেহ করেছিলেন যে এদের মধ্যেই কিছু একটা হতে পারে? তার জন্যই তো বারবার বলছি যে এই হডসন সাহেবের সঙ্গে কথা বলাটা গুরুত্বপূর্ণ। তাহলে আপনারও মনে হচ্ছে গোটা ব্যাপারটায় কিছু না কিছু একটা রহস্য আছে? আমারও মনে হয়। আচ্ছা, ওখানকার কোনো ঠিকানা কিংবা ওখানকার পুলিশের সাথে কথা বলার কোনো ব্যবস্থা করা যাবে কি? গোটা ব্যাপারটা পুলিশকে জানাতে হয়েছিল, স্থানীয় রক্ষীরাও ব্যাপারটা পুলিশকে জানিয়েছিল। তো পুলিশ এসেছিল আমরা যেদিন চলে আসি সেই দিন সকালে। খুব বেশি কথা আমাদের সাথে হয়নি। সকলেই ভেবেছিল হিংস্র কোনো জন্তু তুলে নিয়ে গিয়েছে তাঁবু থেকে। তবে আর একটা আশ্চর্য ব্যাপার, যে লোকটি নিরুদ্দেশ হয়েছিল তার ব্যাগপত্র কিন্তু কেউ খুঁজে পায়নি। হডসন সাহেব বলেছিলেন লোকটা বোধহয় নিজের ইচ্ছেতেই কোথাও পালিয়ে গিয়েছে। এই কথায় ব্যোমকেশ একবার উজ্জ্বল দৃষ্টিতে তাকালো বিপিনবাবুর দিকে, তারপর আবার চোখটা নামিয়ে নিয়ে বলল, নিবারণ, এই কথাটা তুমি আমায় বললে না কেন? না ব্যোমকেশবাবু, এতে নিবারণের কোনো দোষ নেই। আসলে আমাদের ক্যাম্প থেকে রক্ষীদের থাকার জায়গা পর্যন্ত দূরত্ব বেশ খানিকটা। সকালের দিকে নিবারণের গিন্নি ওই সমস্ত দেখে একটু অসুস্থ হয়ে পড়ে। তাছাড়া জঙ্গলে থাকার কিংবা ক্যাম্পিং করার অভ্যাস তাঁর ছিল না। এই কারণে নিবারণ আমার গিন্নি এবং তার গিন্নিকে নিয়ে রক্ষীদের সাথে সকালেই ওখান থেকে এই থাকার জায়গায় চলে আসে। আমরা পুলিশের সঙ্গে সেখানে ছিলাম, আর পুলিশ চলে যাওয়ার পর আমরা সেখান থেকে ফিরে বাড়ির পথে চলে যাই। বাকি দুজনের কথা ঠিক বলতে পারবো না। তাই নিবারণ সমস্ত ব্যাপারটা জানতো না। আমি সবার সামনে সেসব কথা বলিনি, পরে ভুলে গিয়েছিলাম, এই আর কি। রহস্য যে একটা আছে সেটা তো নিশ্চিত, আর রহস্যটা বেশ গভীর। একজন লোক নিরুদ্দেশ, তার ব্যাগও নিরুদ্দেশ, মৃতদেহ কোথাও পাওয়া যায়নি। অথচ ওখানে সে কেন এসেছিল, কি করতে এসেছিল, তার সঠিক তথ্য কেউই জানে না। আমার মন বলছে রহস্যটা অনেক গভীর। বেশ বিপিনবাবু, আপনার যদি আর কিছু মনে পড়ে থাকে তাহলে আমায় জানাবেন। তবে হডসন সাহেবকে আমি একটা চিঠি পাঠিয়েছি। যদি উত্তর দেন কিংবা আমার সঙ্গে যোগাযোগ করেন তাহলে একবার ওই রক্ষীদের অফিসের সাথে আমাকে যোগাযোগ করতে হবে। বেশ কয়েকটা খবর আমার প্রয়োজন। আপনি কি মনে করছেন ব্যোমকেশবাবু? আমার মনে হচ্ছে ওই লোকটি কোথাও নিরুদ্দেশ হয়নি, বিশেষ করে তার ব্যাগ যখন পাওয়া যাচ্ছে না। তার মানে এটাই দাঁড়ায় যে সে খুন হয়েছে, তার ব্যাগটা কেউ সরিয়ে ফেলেছে। আর সবথেকে বড় এটা মনে হচ্ছে তা হলো ওই মৃতদেহটা ওখানেই কোথাও আছে। কি ব্যাপার বলো তো ব্যোমকেশ, আমায় ফাঁকি দিয়ে তুমি তদন্ত করে যাচ্ছ? না অজিত, তোমায় ফাঁকি দিয়ে তদন্ত করতে যাব কেন? তুমি তো আমার বন্ধু আর আমার সহকারী, এ কথা তো আমি স্বীকার করেছি। তোমার পর্যবেক্ষণ ক্ষমতা মাঝে মাঝে আমার চেয়েও অনেক ভালো হয়। এই কেসটায় এখনো পর্যন্ত কি পেলে বলো তো? বেশ কয়েকটা জিনিস খুঁজে পেয়েছি, তবে সমস্যাটা হলো মাস দুয়েকের বেশি হয়ে গেছে। তাছাড়া ওই স্থানে সন্দেহজনক ব্যক্তিদের মধ্যে আর কেউই নেই, সবাই নিজেদের বাড়ি ফিরে গেছে। আর সমস্যাটা এই কারণেই বড় প্রবল হয়ে উঠেছে। কিন্তু আমার মনে হচ্ছে তুমি কিছু একটা সন্দেহ করতে পেরেছো, আর তার খানিকটা সমাধানও করতে পেরেছো, তাই না? এই কেসে সমস্ত কিছুই কিন্তু একটা আমার অনুমান মাত্র। আমার অনুমান যদি সামান্য ভুল হয় তাহলে গোটা ব্যাপারটাই বুঝতে পেরে যাবে। তুমি বুঝতেই পারছো, সামান্য একটা ছবি দেখে আমি গোটা ব্যাপারটাকে একটা খুন বলে দাবি করছি। ব্যোমকেশ, তুমি যদি মনে করো যে তোমার অনুমানটা ভুল, তাহলে কিন্তু আমি বলবো তোমার অনুমানের ওপর আমার যথেষ্ট ভরসা রয়েছে। তবে যদি একান্তই তেমন কিছু সূত্র মিলে না থাকে। মিলতেই হবে অজিত, মিলতেই হবে। আমার অনুমান বলছে ওই লোকটার মৃতদেহ ওখানেই আছে। এখন সমস্যাটা হলো তাকে খুন করার মোটিভ কি, ঠিক কী কারণে তাকে খুন করা হয়েছে সেটাই আমি। তুমি কি ওই 3 জন লোকের মধ্যে 2 জনকে সন্দেহ করছো, যারা পরদিন সকালে অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়েছিল, মানে যাদের সাথে লোকটার একটু ঝামেলাও হয়েছিল? অজিত, সবসময় সামনে থেকে যেটা দেখা যায় সেটা সত্যি নাও হতে পারে। যেটা দেখা যাচ্ছে না সেটা দেখার প্রয়োজন। ওদের সাথে ঝামেলা হওয়ার বেশ কিছু কারণ হতেই পারে, কারণ তারা একসাথে বাইরে বেরিয়েছে। তাদের মধ্যে টুকরো টাকরা ব্যাপারে ঝামেলা হতেই পারে।
তাছাড়া নিবারণ কিংবা বিপিনবাবু আগে থেকেই ওরা ওখানে ছিল। কিন্তু কে খুন করেছে সেটা আমি এই মুহূর্তেই বলতে চাইছি না। আচ্ছা, এই রবার্ট হুডসনের উত্তর এসেছে? না মানে সে যে ঠিকানা দিয়েছিল সেই ঠিকানা থেকে? না, আশ্চর্যের ব্যাপার হলো তার ঠিকানায় তাকে পাওয়া যায়নি। শুধু তাই নয়, তাকে আমি যে চিঠিটা পাঠিয়েছিলাম সেই চিঠিটাও ফেরত এসেছে। ওই ঠিকানায় ওই নামে কেউ থাকেই না। তাহলে হুডসন কি ওখান থেকে চলে গিয়েছেন? এই হডসন সাহেবকে তোমার ঠিক কেমন বলে মনে হয়েছে অজিত? যদিও ব্যাপারটা আমরা বিপিনবাবু আর নিবারণের কথার উপরেই ভিত্তি করে ভাবছি, আর ওই ছবিটার ব্যাপারটা তুমি ভুলে যাচ্ছ। কিন্তু শুধু ছবিটার জন্য তুমি কি করে? শুধুমাত্র ওই ছবিটার জন্য নয়, আরও একটা ব্যাপার রয়েছে যেটা এভাবে তোমায় বোঝানো যাবে না। আমার কাছে কটা সূত্র রয়েছে, তার উপর ভিত্তি করলেও বাকিটা কিন্তু আমার অনুমান। আর এই কেসে আমার অনুমানটাই বেশি কাজ করছে অজিত। আর তুমি জানো আমার অনুমানটা খুব একটা মিথ্যে হয় না। কেন জানি না আমার মনে হচ্ছে সত্যিই ওখানে একটা খুন হয়েছে, আর এই সব কিছুর পেছনে একটা বড় কোনো কারণ আছে। আমি ওই এলাকার রক্ষীদের সাথেও যোগাযোগ করেছি, ওখানকার পুলিশের সাথেও আমার 2-3 বার কথাবার্তা হয়েছে। তারাও আমার কথা মতো ওখানে খোঁজখবর চালাচ্ছে। তুমি কি খুঁজতে চাইছো বলো তো? একবার ওই অযোধ্যা পাহাড়ের কাছে যেতে পারলে ভালো হতো, কিন্তু সেটা সম্ভব হবে না। আমাদের ওই রক্ষী এবং পুলিশের ওপরেই ভরসা করতে হবে। তারা যদি ওখানে কোনো মৃতদেহ খুঁজে পায় তাহলে কেসটা প্রমাণ করা সহজ হবে। আমার মনে হয় ওই লোকটার ব্যাগটাও মৃতদেহের কাছেই কোথাও পাওয়া যাবে। কিন্তু কেউ অকারণে তার ব্যাগটা নিয়ে লুকোতে যাবে কেন? তাকে যদি কেউ খুন করে তাহলে খুনের সঙ্গে তার ব্যাগের সম্পর্ক কি? খুনের মোটিভ এর মধ্যেই তুমি ভুলে যাচ্ছ? তোমার কি মনে হয় ওই ক্যাম্পে জঙ্গলের মধ্যে এতগুলো লোক থাকতে ওই লোকটাকেই অপরাধী খুন করতে গেল কেন? মোটিভ তো একটা নিশ্চয়ই রয়েছে। আমার তো মনে হয় ওই জঙ্গলে ওরা খুঁজতে খুঁজতে কিছু একটা পেয়েছিল, আর যেটা অপরাধী মানে যে খুন করেছে সে দেখতে পেয়ে গিয়েছিল। এমনটা তো হতেই পারে ব্যোমকেশ। সেদিন রাত্রে যে লোকটি নিরুদ্দেশ হয়ে গিয়েছে সে কোনো কারণে জঙ্গলের ভেতরে ঢুকেছিল, আর তারপরেই হয়তো। ব্যোমকেশের মুখের হাসিটা দেখে বুঝতে পারলাম আমি যা বলছি তার সঙ্গে ব্যোমকেশ একমত হচ্ছে না। তাই একটু বিরক্ত হয়েই বললাম, ব্যোমকেশ আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, আসলে কি হয়েছে তুমিই বলো। পরদিন সকালে আমি বেরোবার আগেই ব্যোমকেশ বেরিয়ে পড়েছিল। কোথায় যে গিয়েছিল তা আমি জানি না, তবে বৌঠানের কাছ থেকে জানতে পারলাম ব্যোমকেশ বলেছে ফিরতে দেরি হবে। আমায় না নিয়ে যাওয়ার প্রধান কারণ হলো আমায় দোকানের কাজ শেখানোর জন্যই সেখানে যেতে হবে। মনে মনে একটু মনক্ষুণ্ণ হলেও আমি বুঝতে পারলাম ব্যোমকেশ আমাকে বিরক্ত করতে চায়নি, তবে কেসটা যদি সমাধান হয় তাহলে আমি জানতেই পারবো। তাই খুশি মনে আমি আমার কাজ মেটাতে চলে গেলাম। দোকানের কাজ প্রায় সম্পন্ন হয়ে এসেছে, মাসখানেকের মধ্যে কাজটা শুরু করা যাবে। বিকেলের দিকে যখন ফিরলাম তখন মাথার মধ্যে অনেক চিন্তা। বাড়ি ফিরতেই বুঝতে পারলাম যে ব্যোমকেশও ফিরে এসেছে। পোশাক বদলে তার ঘরে যেতেই দেখি হাসি মুখে জানলা ধরে চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে পা নাচাচ্ছে। বললাম, কি ব্যাপার, এত খুশি খুশি দেখাচ্ছে? কেসটা সলভ হয়ে গেল নাকি? না, তবে অনেক চেষ্টা করে যে স্থানে ওরা ক্যাম্প ফেলেছিল সেই স্থানে পুলিশ এবং রক্ষী বাহিনী পাঠাতে পেরেছি। কাল সকালে তারা ওই স্থানে যাবে এবং আমার কথা মতো কয়েকটা নির্দিষ্ট জায়গাতে খোঁড়াখুড়িও করবে। খোঁড়াখুড়ি করবে মানে মাটির তলায়? তোমার কি মনে হয় মাটির তলাতেই মৃতদেহ রয়েছে? শুধু মৃতদেহ নয় অজিত, মাটির তলায় যে স্থানে মৃতদেহ রয়েছে সেই স্থানে আরও একটা দামি জিনিস রয়েছে। মনে আছে কয়েক মাস আগে অযোধ্যা পাহাড়ের ওই জঙ্গলের এলাকায় পাথরে সোনা মেশানো আছে বলে একটা গুজব উঠেছিল, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছিল সেখানে সোনা নয় বরং পাথরের সাথে তামার আকরিক মিশে আছে। এমন একটা সম্ভাবনা হয়েছে। আমার মনে হয় মাটি খুঁড়লে ওখানে মৃতদেহের সাথে আরও কিছু একটা পাওয়া যাবে, যেটা একটা বড় পথের সন্ধান দেবে। ব্যোমকেশের কথা শুনে অবাক হলাম। সত্যি কয়েক মাস আগে এমন একটা খবর এসেছিল যে অযোধ্যা পাহাড়ের ওই জঙ্গলের এলাকায় পাথরের গায়ে কিছু খনিজ পদার্থ সন্ধান পাওয়া যাবে বলে অনুমান করা হয়েছে। কিন্তু খুনটা করল কে? তাকেও ধরার চেষ্টা চলছে।
তবে তাকে এত সহজে খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। বেশ কয়েকবার তাকে ওই পাহাড়ি এলাকাতে জঙ্গলের মধ্যে আশেপাশে দেখা গেছে। স্থানীয় রক্ষীরা এবং জঙ্গলের মধ্যে যে প্রচারের দল থাকে সেই দলের মধ্যেও তাকে দেখা গেছে। নিশ্চয়ই কোনো কারণে সে আবার ওখানে ফিরে গিয়েছে। তার মানে তুমি কি সন্দেহ করছো ওই? আমি অবাক হয়ে তাকালাম ব্যোমকেশের দিকে। দেখলাম ব্যোমকেশের মুখে একটা উজ্জ্বল হাসি। তার মানে আমার ধারণাই ঠিক, কিন্তু এত বড় একটা অনুমানের কারণ কি শুধুই ওই ছবিতে একটা তিল পরিবর্তন? কিছুই বুঝতে পারছিলাম না। আমি বুঝতে পারলাম আজ আর কিছু জানতে পারবো না। তবে বুকের ভেতরটা একটা উত্তেজনায় দুরু করছিল, যেন মনে হচ্ছিল কালকেই যেন কোনো একটা খবর পাবো। পরদিন সকালেই খবর পেলাম। পুটিরাম এসে খবর দিল যে দাসবাবু এসেছে। আর শুধু তাই নয়, প্রায় একটু পরেই নিবারণবাবু আর বিপিনবাবু এসে বলল আজ রবিবার তাদের অফিস ছুটি। আমিও ব্রাশ করে তারপর পুটিরামকে চায়ের কথা বললাম। ওদের ঘরে গিয়ে ঢুকতেই ব্যোমকেশ বলল, এসো এসো অজিত, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। প্রথম থেকেই গোটা ব্যাপারটা তুমি শুনতে চাইবে নিশ্চয়ই। সেটা আর বলতে, উত্তেজনায় কাল ভালো করে ঘুমই হয়নি। ভোরবেলার দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু অপরাধী কি ধরা পড়েছে? শুধু অপরাধী ধরাই পড়েনি অজিত বাবু, গোটা দল সমেত ধরা পড়েছে। কিন্তু ব্যোমকেশ বাবু যে কি করে সামান্য একটা ছবি দেখে ব্যাপারটা আন্দাজ করলো সেটা তো আমি বুঝতে পারলাম না মশাই। ব্যোমকেশ মিটিমিটি হাসছে। বিপিনবাবু বললেন, সন্দেহ হচ্ছে আমি একটা করেছিলাম তা তো বলছি, কিন্তু তবুও আপনি শুধু ছবি দেখে এত দূর থেকে কীভাবে ব্যাপারটা বুঝে নিলে? গোটা ব্যাপারটা যদি আপনাদের বলতে হয় তাহলে প্রথম থেকে বলাটাই ভালো। নিবারণ আমার অনেক দিনেরই বন্ধু। নিবারণ নেহাত খেয়ালের বশেই আমার সঙ্গে দেখা করতে এসেছিল, এবং আসার সময় সে অ্যানালগ ক্যামেরায় তোলা ছবিগুলো আমাদের দেখানোর জন্য নিয়ে এসেছিল। আসলে ছবিগুলো দেখে আমি অযোধ্যার পাহাড় এবং আশেপাশের সৌন্দর্যের অভিভূত হয়ে সেখানে যাওয়ার কথাটা ভাবি। সেই কারণেই সে ওটাকে নিয়ে এসেছিল। আরও একটা ব্যাপার আমি বুঝতে পেরেছিলাম, নিবারণ চেয়েছিল যাতে আরও একবার আমি আর আমার গিন্নি মিলে নিবারণকে নিয়ে অযোধ্যায় যাই। নিবারণবাবু এই কথায় সামান্য হাসলেন, বললেন, হ্যাঁ, এই কথাটা কিন্তু তোমায় আমি বলিনি, অথচ তুমি ঠিক করে বুঝতে পেরে গেলে কি করে? এটা আলাদা ব্যাপার। আমার জায়গায় অন্য কেউ থাকলে তোমার কথাবার্তা শুনে সে নিজেও ব্যাপারটা বুঝতে পারত। এবার আসল কথাটা বলি। ছবিগুলো দেখার সময় প্রথমে আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু পরে দুটো একই ধরনের ছবি ভালোভাবে দেখে মনে হলো ছবি দুটোর মধ্যে বেশ পার্থক্য রয়েছে। প্রথম ছবিটা প্রথম দিন তোলা, আর দ্বিতীয় ছবিটা যেদিন সবাই সকালে ক্যাম্পে আসবে সেদিন তোলা। প্রথম ছবিটাই 3টে ক্যাম্প, আর দ্বিতীয় ছবিতে 3টে ক্যাম্পের মধ্যে দূরত্বের সামান্য পার্থক্য রয়েছে। শুধু তাই নয়, আরও একটা ব্যাপার ছিল। প্রথম দিনের ছবিগুলোর মধ্যে সবাই ছিল, এমনকি ওই রবার্ট হডসন নামের যে বিদেশি ভদ্রলোক ওখানে পাখি নিয়ে রিসার্চের কথা বলে এসেছিল তিনিও ছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে শেষ দিনেই কোনো ছবিতেই তিনি কিন্তু ছিলেন না। ওখানে মোট 3 দিন নিবারণ আর তার দলরা ছিল। 3 দিনের ছবি তোলা হয়েছিল। সমস্যা হলো প্রথম দিন আর দ্বিতীয় দিনের ছবির মধ্যে রবার্ট হডসনের ছবিতে একটা পার্থক্য হয়ে গিয়েছিল। তাড়াহুড়োতে কিংবা ভুল করেই হোক সে কাজটা করে ফেলেছে। কথাটা বলে ব্যোমকেশ টেবিলের কাছ থেকে ছবিগুলো বার করলো। তারপর দুটো ছবি পাশাপাশি রেখে বলল, এই দুটো ছবি আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। প্রথম ছবিতে রবার্ট হডসনের গালের কাছে তিলটা রয়েছে নাকের একদম ডান দিকের কাছাকাছি, আর দ্বিতীয় ছবিতে সেই তিলটা রয়েছে চোখের লম্বালম্বিভাবে একটু নিচে। বোধহয় কোনো কারণে তিনি তিলটা সঠিক জায়গাতে লাগাতে ভুলে গিয়েছিলেন। তার মানে রবার্ট হডসন ছদ্মবেশ নিয়েছিলেন? প্রথম কথা হলো ওনার নাম রবার্ট হডসন নয়, আর তিনি কোনো বিদেশি পর্যটক নন। আপনারা দেখে থাকবেন মাঝে মাঝে ভারতীয়দের মধ্যেও এমন চেহারা লক্ষ্য করা যায় যার শরীর এবং মুখের ভাগ দেখে তাকে বিদেশিদের সঙ্গে তুলনা করা যায়। এক্ষেত্রে রবার্টের লম্বা চুল আর দাড়ি সেই কাজে তাকে বেশ খানিকটা সাহায্য করেছিল। তার মুখের রং সম্পূর্ণ ফর্সা ছিল না,
সামান্য তামাটে হয়ে এসেছিল। তিনি এই ব্যাপারটা বলেছিলেন যে ভারতবর্ষে বেশ কয়েক বছর ধরে ঘোরাঘুরি করতে করতেই এমনটা হয়েছে। তবে তার সবচেয়ে বড় সুযোগ ছিল চুলদারির রং। এখন আমার মনে হচ্ছে সেগুলো নকল। কিন্তু কী কারণে এমন ছদ্মবেশে থাকতে হয়েছিল সেটাই প্রশ্ন। কিন্তু আমরা এতদিন রইলাম, একবারও আমরা বুঝতে পারিনি যে তিনি ছদ্মবেশে রয়েছেন। তিনি সর্বত্রভাবেই চেয়েছিলেন যাতে আপনারা তার কথা জানতে না পারেন। এই কারণেই তিনি আপনাদের সঙ্গে ঘোরাঘুরি করলেও তার তাঁবু কিন্তু আপনাদের থেকে বেশ খানিকটা দূরে ছিল। ওখানেই আমার খটকাটা লেগেছিল। তারপরেও কয়েকটা বিশেষ জিনিস লক্ষ্য করে আমার মনে হয়েছিল এই ভদ্রলোকের মধ্যে কিছু একটা সমস্যা আছে। তারপর যখন জানতে পারলাম একজন নিরুদ্দেশ হয়ে গিয়েছিল এবং সেদিনই বাকি দুজনের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, সেই দিন কেমন একটা সন্দেহ হয়। তারপরে তাদের খোঁজ বার করি। ওখানকার পুলিশ এবং রক্ষীরা জানায় ওই তিনজন আসলেই বন জঙ্গল পাহাড় এই সমস্ত জায়গাতে ঘুরে বেড়ায়। তারা অযোধ্যাতে এর আগেও দুবার এসেছিল। তাদের একজনের খোঁজ সেখানকার পুলিশ বার করতে পেরেছিল এবং তাদের সঙ্গে কথা বলে জানা যায় যে সেদিন সকালে তারা অতক্ষণ কেন ঘুমায় তারা নিজেরাও তা বুঝতে পারেনি। কিন্তু এর মধ্যে খুনের ব্যাপারটা কি করে হলো? আর তুমি কি করে বুঝলে যে মৃতদেহটা ওই তাঁবুর মধ্যে মাটির তলাতেই পোঁতা রয়েছে? এখানেই আসল খেলাটা খেলেছিল খুনি। লোকটাকে খুন করে তার মৃতদেহ ওই মাটির তলাতেই পুঁতে রেখেছিল এবং তার ওপরে মাটি এমনভাবে রেখেছিল যাতে কোনোভাবেই বোঝা না যায় যে ওখানে একটা মৃতদেহ রয়েছে। কাজটা করতে খুব একটা অসুবিধা হয়নি। তাঁবুর ভেতরে যে মাটির তলায় মৃতদেহটা থাকবে তেমনটা কেউ সন্দেহ করবে না। আর তাছাড়া তাঁবু তোলার সময় এমনিই জায়গাগুলো এলোমেলো হয়ে থাকবে, তাই ওখানটাই সে কাজে লাগিয়ে মৃতদেহটা পুঁতে রেখেছিল। কিন্তু মৃতদেহের সাথে ওই ব্যাগটা লুকিয়ে রাখার সম্পর্ক কি? ওই ব্যাগের মধ্যেই তো আসল জিনিসটা ছিল, যার জন্য লোকটিকে খুন হতে হলো। এবার আসল ঘটনাটা বলি। রবার্ট মোটেই কোনো বিদেশি নন, তিনি ভারতবর্ষেরই লোক। তিনি কোনো পক্ষী বিশারদ বা কোনো রিসার্চারও নন। তিনি একজন চোরাচালানকারী। অযোধ্যা পাহাড় এবং তার সাথে আরও অনেক জঙ্গলে বন্যজন্তুদের মেরে তার চালানের সঙ্গে সে চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকে। তিনিও তাদের মতনই একজন। তার কাজটা ছিল বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খোঁজ খবর সংগ্রহ করা। তারপর সেখানে চোরাচালানের দল গিয়ে আসল কাজটা করে। ব্যোমকেশ আরও বলল, অযোধ্যা পাহাড়ের কয়েকটা বিশেষ জায়গায়, বিশেষত বাঘমুন্ডির কাছে সোনা ও তামার আকরিক পাওয়া যায় এমন একটা গুজব ছড়িয়ে পড়ে। সেই কারণেই তিনি ওখানে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিপিনবাবু, নিবারণ এবং বাকি ওই তিনজনের সঙ্গে তাদের পরিচয় হয়। যখন তিনি নিজেদের পক্ষী বিশারদ বলে পরিচয় দিলেও তাদের কাছে একটা অ্যানালগ ক্যামেরা ও দূরবীন ছাড়া কিন্তু কিছুই ছিল না, যা দিয়ে পক্ষী বিশারদ বলে চেনা যায়। এ ব্যাপারটা সবাই ভুল করেছে। তিনি তার তাঁবুতে কখনোই যেতে দিতেন না, অথচ তিনি এই তাঁবুর কাছে এসে সবার সঙ্গে মিশতেন। অর্থাৎ তার তাঁবুর মধ্যে এমন কিছু একটা ছিল যা বাইরে দেখানো সম্ভব নয়। নিবারণবাবু বললেন, কি ছিল তার তাঁবুর ভেতরে? যতদূর সম্ভব পাহাড় পাথর ভাঙার কিংবা মাটি খোঁড়ার যন্ত্রপাতি, যেগুলো দিয়ে জঙ্গলের মধ্যে ফাঁদ পাতা যায় এবং পাহাড়ের পাথর ভেঙে ভেঙে তার ভেতর থেকে খনিজের আকরিক খুঁজে বার করা যায়। এই এলাকায় এর পরেও রবার্ট এসেছিল। যখন নিবারণ আমায় তার ঠিকানাটা দেয়, সেই ঠিকানায় খোঁজ করে আমি ওই ভদ্রলোকের ব্যাপারে কিছুই জানতে পারিনি এবং আমার চিঠিও ফিরে এসেছিল। তখনই আমার মনে হয়েছিল ভদ্রলোক মিথ্যে কথা বলছেন। তার ওই মুখের তিলের স্থানটা পরিবর্তন, এই ব্যাপারটা আমার আগেই মাথায় ছিল। তাতেই বুঝতে পারলাম তিনি বিশেষ কোনো কারণে ওখানে গিয়েছিলেন। আর সেই কারণটা কি? মাসখানেক আগে যেখানে আকরিকের সন্ধান পাওয়া গেছে বলে গুজব ছড়িয়েছে, সেখানে একজন মানুষ ছদ্মবেশে যেতে পারে একটাই কারণে। কিন্তু ব্যোমকেশ, একটা জিনিস কিন্তু এখনও জানা হলো না, ওই লোকটার খুনের দরকার হলো কেন? এখনো বুঝতে পারছো না অজিত? রাতের বেলা কোনো কারণে ওই রবার্ট হডসন, যার ছদ্মনাম নিয়ে বাইরে বেরিয়েছিল, লোকটা কোনো কাজে বেরিয়েছিল। তাকে জঙ্গলের ভেতরে যেতে দেখে বোধহয় সে পিছু নিয়েছিল, আর তখনই সে মারা পড়ে। মনে আছে তুমি কথায় কথায় একবার বলেছিলে
জঙ্গলের ভেতরে তোমরা ছাড়াও আরও কেউ আছে বলে তোমার মনে হয়েছে? রক্ষীরাও বলেছিল যে জঙ্গলের মধ্যে মাঝে মাঝে কারা যেন এসে পড়ে, কিন্তু তাকে ধরা যায় না। আসলে তাদের সঙ্গেই রবার্ট নামের লোকটির যোগাযোগ ছিল। নিশ্চয়ই সেই রাতে তারা কিছু একটা করেছিল যেটা ওই লোকটা দেখতে পেয়েছিল, আর তাতেই খুনটা করতে হয়। কিন্তু খুনি খুন করে জঙ্গলে মৃতদেহ ফেললেও তো বিপদ। এত সহজে রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে মৃতদেহ নিয়ে যাওয়াটা যাবে না। পাহাড়ে কোথাও রাখলে বন্য জন্তু কিংবা অন্য কিছুতে টেনে নামাতে পারে, তখনও বিপদ ঘটবে। কারণ বাকিরা চলে গেলেও তাকে এবং তার দলকে তো এখানেই থাকতে হবে। হঠাৎ করে মৃতদেহ পাওয়া গেলে পুলিশ জঙ্গলে বেশি করে তল্লাশি শুরু করবে। তাই সে সিদ্ধান্ত নেয় ওখানেই মৃতদেহ পুঁতে রাখবে। আমার মনে হয় নিশ্চয়ই লোকটা কিছু একটা দেখতে পেয়েছিল। রবার্ট সেই রাতেই তার তাঁবুতে দেখেছিল, অথবা ওর বাইরে কোথাও তাকে এসব বিষয়ে প্রশ্ন করে বড্ড ভুল করে ফেলেছিল। আবার এমনটা হতে পারে লোকটা জঙ্গলে গিয়ে কিছু একটা দেখেছিল, আর সেই সময় তাকে দেখে নিয়েছিল এই রবার্ট। খোঁজখবর চলছে, আশা করি দিন কয়েকের মধ্যেই সে ধরা পড়বে। তার দলের কয়েকজনকে ধরা গেছে, বাকিটা তার মুখ থেকেই বার করা যাবে। সে ওই মৃতদেহ তাঁবুর মধ্যেই রেখেছিল, আর ব্যাগের মধ্যে রেখেছিল চোরাচালানের বেশ কিছু জিনিসপত্র, যাতে পরবর্তী সময়ে ওখানে এসে আবার সেগুলো বার করে নিয়ে যেতে পারে। কিন্তু এত বড় একটা জঙ্গলে আর ওই জায়গাতে সে ঠিক কি করে ওই স্থানেই কাজ হয়েছে, আর ওইখানেই মৃতদেহটা চাপা দেওয়া হয়েছে? ব্যোমকেশ একটা ছবি তুলে ধরল, আর তাতেই দেখা গেল 3টে তাঁবুর পেছনের দিকে একটা বেশ বড়সড় গাছ রয়েছে, আর সেই গাছটা রয়েছে সেই ঠিক 3য় তাঁবুর কাছে, যার নিচে মৃতদেহ রয়েছে বলে ব্যোমকেশ অনুমান করেছিল। এবার আর কোনো কিছুই বুঝতে বাকি রইল না। নিবারণবাবু বললেন, ব্যোমকেশ, মৃতদেহ কি পাওয়া গিয়েছে? কি দিনকাল পড়লো ব্যোমকেশ। ভদ্রলোককে কত শিক্ষিত, কত ভালো ভেবেছিলাম, আর সেই ভদ্রলোক কিনা, আর আমরা মিছিমিছি ওই 3জনকেই ছেঁচড় ভাবছিলাম। তাঁবুর পরিবর্তন হওয়ার কারণ রয়েছে। সেই রাতে কোনো কারণে বোধহয় খুন করার সময় তাঁবুটা ছিঁড়ে গিয়েছিল। তুমি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে। এই যে তাঁবুর মধ্যে এই ছবিটা দেখো, এইদিকে একটা সেলাই পড়েছে, যে সেলাইটা কিন্তু আগে ছিল না। সেলাইটা সেই রাতেই হয়েছে। তাঁবুটা তুলে আবার নতুন করে সেটা লাগাতে গিয়ে জায়গাটা সামান্য ছিঁড়ে গেছে, তাই দাগটা আরেকটু দেখা যাচ্ছে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ব্যোমকেশের দিকে। মাঝে মাঝে মনে হয় সত্যি ব্যোমকেশের মাথায় যে কি আছে, আর তার পর্যবেক্ষণ ক্ষমতা এত সূক্ষ্মভাবে কি করে কাজ করে, সেটা আমি সত্যিই জানি না। ঘরের মধ্যে সবাই চুপ করে বসেছিল, শুধু ব্যোমকেশ সামান্য হেসে বলে উঠল, পাপ কখনো বাপকে ছাড়ে না, বুঝলেন দাসবাবু? ঠিক তখনই বউঠান এসে ঘরে ঢুকলো। রবিবারের সকাল, সবার জন্য লুচি ও আলুর দমের ব্যবস্থা হয়েছিল। খুনের ব্যাপার ভুলে এবার আমরা লুচি ও আলুর দমের দিকে মন দিলাম। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের নোটিফিকেশান যাতে মিস না হয় সেজন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেলও খোলা আছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।